record. Now, particle properties of wave. Scientists observed that in double slit experiment, a beam of light shows interference and diffraction. But in other experiment, they can show that instead of light beam, an electron beam also shows interference and diffraction phenomena. বিজ্ঞানীরা দেখেছে যে ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ডাবল স্লিটের মধ্যে যদি লাইট বিম ফেলা হয় তাহলে দুইটা স্লিটের মধ্যে যদি লাইট বিম ফেলা হয় তাহলে স্ফেরিক্যাল ইমার্জেন্সির জন্য আমরা দেখেছি অ্যাকর্ডিং টু দ্য হাইজেন্স প্রিন্সিপল স্ফেরিক্যাল দুইটা স্লিট থেকে স্ফেরিক্যাল সোর্স অফ লাইট যখন পরস্পরের প্রতি ইন্টারফেয়ার করে তাহলে আমরা স্ক্রিনে অল্টারনেটিভ ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাই। সিমিলারলি এই ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যদি লাইট বিমের পরিবর্তে এ বিম অফ ইলেকট্রন ইনসিডেন্ট করা যায় তাহলেও লাইটের মতো এটা অল্টারনেটিভ ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জ শো করবে। তাহলে আমরা বলতে পারি কি যে ইন্টারফারেন্স লাইট বিম দ্বারাও হয় অথবা ইলেকট্রন বিম দ্বারাও এটা হয়। In 19th century, when competing theories of light were proposed by Christian Huygens and Isaac Newton, light was though either to consist of waves, Huygens or particle. 17th century তে নিউটন এবং হাইজেন এই দুইজন সায়েন্টিস্ট কিছু এক্সপেরিমেন্ট করে ওনারা বললেন, হাইজেন বললেন যে লাইট হলো ওয়েভস আর নিউটন বললেন যে লাইট হলো পার্টিকল। থ্রু দ্য ওয়ার্ক অফ ম্যাক্স প্ল্যাঙ্ক, Albert Einstein, Louis de Broglie, Arthur Compton, Niels Bohr, and many others, current scientific theory holds that all particles also have a wave nature and vice versa. তাহলে এই বিজ্ঞানীগুলো যে ম্যাক্স প্ল্যাঙ্ক, আলবার্ট আইনস্টাইন এক্সেট্রা এরা বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখলেন যে লাইট কোনো ক্ষেত্রে ওনারা বললেন যে লাইট ওয়েভের ন্যায় ক্যারেক্টারিস্টিক্স শো করে, আবার কেউ বললো যে লাইট পার্টিকুলের ন্যায় শো করে, পার্টিকুলার ন্যায় ক্যারেক্টারিস্টিক্স শো করে। সিমিলারলি ভাইস ভার্সা, দ্যাট মিনস পার্টিকল কোনো ক্ষেত্রে ওয়েভের ন্যায় ক্যারেক্টারিস্টিক্স শো করে এবং কোনো ক্ষেত্রে পার্টিকুলের ন্যায় ক্যারেক্টারিস্টিক্স শো করে। The wave-particle dual phenomenon has been verified not only for elementary particles but also for compound particles like atoms and even molecules. তো এখান থেকে ওয়েভ পার্টিকল ডুয়ালিটি এই থিওরিটা চলে আসলো। ওয়েভ পার্টিকল ডুয়ালিটিতে এটাই বলা হলো যে a beam of particles say electron shows these vice versa characteristics, অর্থাৎ we regards electromagnetic waves as waves because under suitable circumstances they exhibit interference, diffraction and polarization. Similarly, we see that under other circumstances electromagnetic waves behaves streams of particles. So finally, the definition of the wave particle duality, therefore in certain circumstances matter possesses, matter bolte ekhane particle ke bujhabo, matter possesses wave as well as particle characteristics. In other words, in certain
circumstances, wave possesses particle as well as wave characteristics. This phenomenon is known as wave particle duality. তাহলে ওয়েভ পার্টিকল ডুয়ালিটির দ্বারা আমরা এটা বুঝলাম যে ওয়েভ কোনো কোনো ক্ষেত্রে ওয়েভের ন্যায় ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পার্টিকলের ন্যায় ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে। এগেইন পার্টিকল কোনো কোনো ক্ষেত্রে পার্টিকলের ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে। কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি আমরা জানি যে প্ল্যাঙ্কস নামক একজন বিজ্ঞানী কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন। উনি কোয়ান্টাম থিওরিটা পাবলিশ করেন ইন 1900 বিসি। এবং এর জন্য উনি 1918-এ নোবেল পুরস্কার পাইলেন। উনার এটা হলো in the conclusion of black body radiation, Max Planck was able to establish that the oscillators in the cavity walls would not radiate energy into continuous distribution of possible energies, but must radiate energy into discrete bundle of energy. This discrete bundle of energy is called quantum and its plural হলো quanta. তাহলে oscillators in the cavity, এটা আমরা দেখি এই ইংলিশে এটার দ্বারা কি বোঝাচ্ছে, oscillators in cavity wall। এটার অর্থ এখানে এই ছবিটা দেওয়া আছে। আমরা জানি যে ব্ল্যাক বডির উপর লাইট অথবা হিট যে কোনো এনার্জি যদি রেডিয়েট হয় এটা অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে বিদায় যে ব্ল্যাক বডি কালো দেখায়। অথবা সূর্যরশ্মিতে প্রখর রৌদ্রের মধ্যে যদি একটা কালো পাথর রাখা যায়, কালো পাথরের মধ্যে হাত দিলে দেখা যাবে যে ওইটা বেশি উত্তপ্ত হয়েছে, অর্থাৎ সূর্যের যে তাপ ওইটা ব্ল্যাক বডি বেশি অ্যাবজর্ব করে। এখন আমরা যে ব্ল্যাক বডির কথা বললাম যে এক টুকরো পাথর বা কালো যে কোনো বস্তু, এগুলো পারফেক্টলি ব্ল্যাক বডি না। এখন পারফেক্টলি ব্ল্যাক বডি বলবো সেটাই যে ব্ল্যাক বডি এর উপরে কোনো রেডিয়েশন হলে কমপ্লিটলি তাহা অ্যাবজর্ব করে। সেই ক্ষেত্রে বাস্তবে কোনো কালো বস্তু পারফেক্টলি ব্ল্যাক বডি নয়, কিন্তু থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি এই পারফেক্টলি ব্ল্যাক বডি পাওয়া যেতে পারে। মনে করি এই একটা স্ফেরিক্যাল বল, মনে করি ফুটবল যার ওয়ালগুলো হলো কালো, কমপ্লিটলি ব্ল্যাক, এর মধ্যে যদি ছোট্ট একটা পিন হোল বা ছোট্ট একটা ছিদ্র থাকে, এখান দিয়ে মনে করি কোনো একটা লাইট রে প্রবেশ করে এটা এখানে রিফ্লেক্ট হলো, আবার এখান থেকে রিফ্লেক্ট হয়ে এইখানে গেল, এরকম মাল্টিপল রিফ্লেকশনের পরে এটার এনার্জি সম্পূর্ণ হারিয়ে ফেলবে। সেই এনার্জিটা কি করবে, এই যে ব্ল্যাক বডি এসে অ্যাবজর্ব করবে। তাহলে কমপ্লিটলি যদি এই এনার্জি অ্যাবজর্ব করে তখন এটাকে বলবো পারফেক্টলি ব্ল্যাক বডি। and concept of perfectly black body, এখন এই ব্ল্যাক বডির মধ্যে যখন এখানে মাল্টিপল রে প্রবেশ করবে, মাল্টিপল রিফ্লেকশনের পর এর মধ্যে একটা স্ট্যান্ডিং ওয়েভের সৃষ্টি হবে। স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে আবার রেজোনেন্স হবে। রেজোনেন্স কখন হবে, যখন একটা ব্ল্যাক বডি এনার্জি অ্যাবজর্ব করার মধ্যে একটা নির্দিষ্ট সীমা আছে,
বা ম্যাক্সিমাম এনার্জি এটা অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর ওটার মধ্যে এক ধরনের স্ট্যান্ডিং ওয়েভের সৃষ্টি হবে এবং রেজোনেন্সের সৃষ্টি হবে। সেই রেজোনেন্স তখন ওই ব্ল্যাক বডিকে রেজোনেটর বলা হবে। সো দিস ইজ দ্য রেজোনেটর ক্যাভিটি ওয়াল, যেটা একটু আগে আমি বললাম। তো এখানে যখন এর মধ্যে একটা রেজোনেন্সের সৃষ্টি হবে, তারপরে যখন এটার মধ্যে রেডিয়েশন হবে, যে পরিমাণ রেডিয়েশন হবে অর্থাৎ যে পরিমাণ অ্যাবজর্পশন হবে তার সমপরিমাণ এনার্জি এটা রেডিয়েট করবে। তখন এটাকে বলা হবে ব্ল্যাক বডি রেডিয়েটর। ব্ল্যাক বডি রেডিয়েটর। এই কথাটা এখানে বলা হয়েছে যে অসিলেটরস ইন দ্য ক্যাভিটি ওয়াল। এই ক্যাভিটি ওয়াল যখন এনার্জি ডিউ টু রেজোনেটর বা রেজোনেশন যে এনার্জি রেডিয়েট করবে, সে এনার্জি কি হবে? নট কন্টিনিউয়াস, ইট ইজ বান্ডেল আকৃতির, অর্থাৎ থোকা 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 এটা এনার্জি রেডিয়েট করবে। যেমন এই যে এখানে দেখো যে দিস ইজ এ ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি এখান থেকে এই এনার্জি রেডিয়েট হয়ে যাচ্ছে। এই একটা বান্ডেল অফ এনার্জি, এই একটা বান্ডেল অফ এনার্জি, এটা একটা বান্ডেল অফ এনার্জি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এনার্জি গুলো একটা একটা থেকে আলাদা, এটা কিন্তু কন্টিনিউয়াস না। বান্ডেল গুলো একটা বান্ডেল থেকে আরেকটা বান্ডেল আলাদা। এইগুলাই সেটাই বলা হলো যে ব্ল্যাক বডি যখন এনার্জি রেডিয়েট করবে, ইট ইজ নট কন্টিনিউয়াস, ইট ইজ লাইক এ বান্ডেল অফ এনার্জি। ইজ বান্ডেল ইজ কল্ড এ কোয়ান্টাম। এবং এই এনার্জি যে রেডিয়েট করবে সেটাকে আমরা ই দ্বারা, এনার্জি ডিস্ট্রিবিউশন ক্যান বি এক্সপ্রেসড বাই দ্য ফর্মুলা ENNH নিউ, where n is equal to 1 to 3। এখানে h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার মান হলো 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এখন আমরা দেখি যে n এর মান যদি 0 হয় তাহলে E is equal to 0, এখানে অ্যাপসাইলন দ্বারা বোঝানো হয়েছে, এটা এনার্জি বোঝানো হয়েছে। তো এনার্জি is equal to 0। if n is equal to 1, তখন এনার্জি E epsilon 1 equal to h nu for a single quantum of energy, and this is the Planck's theory for quantum radiation. Quantum theory of light, photoelectric effect। ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম থিওরি এক্সপোজ করলেন 1900 সালে, তারপরে আইনস্টাইন একটা এক্সপেরিমেন্ট করেছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে গিয়ে উনি বলল যে লাইট যদি কমপ্লিটলি আমরা ওয়েভ মনে করি তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট কমপ্লিটলি এটা করা যায় না, ব্যাখ্যা করা যায় না। পরে উনি ওয়েভ পার্টিকল ডুয়ালিটি কনসেপ্টটা নিলেন এবং উনি বললেন যে আইনস্টাইন in 1905 first realized that photoelectric effect could not be understood if the energy of light is not spread out continuously over wavefronts but is concentrated in small packets। উনি বললেন যে ফটোইলেকট্রিক ইফেক্ট যদি কন্টিনিউয়াসলি রেডিয়েশন বলে তাহলে এটাকে ব্যাখ্যা করা যায় না। উনি দেখলেন যে আসলে যে এর মধ্যে যে লাইট পড়ে সেটা একটা প্যাকেট আকৃতি বা এনার্জি, প্যাকেট অফ এনার্জি অর্থাৎ বান্ডেল অফ এনার্জি। এবং উনি বললেন যে ফোটনও যে লাইট অর্থাৎ ফোটন বা লাইট যে এনার্জি রেডিয়েট করে সেটাও কোয়ান্টাইজড, ইট ইজ নট কন্টিনিউয়াস।
এটাই হলো কোয়ান্টাম থিওরি অফ লাইট, যেটা আইনস্টাইন সর্বপ্রথম প্রপোজ করলেন। প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অনুযায়ী যে এনার্জি সে রেডিয়েট, প্রত্যেকটা রেডিয়েশনে বা ইজ বান্ডেল অফ এনার্জিতে যে পরিমাণ এনার্জি রেডিয়েট হয় সেটা এইচ নিউ। দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট, এখন আসি আইনস্টাইনস, বিজ্ঞানী আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইফেক্ট এই এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং আবিষ্কার করলেন। ছবিটাকে দেখি, এখানে দিস ইজ এ টিউব, গ্লাস টিউব, কোয়ার্টজ টিউব, ইভাকুয়েটেড কোয়ার্টজ টিউব, এখান থেকে বাতাস বের করে নেওয়া হয় এবং এখানে দুইটা প্লেট আছে, একটা হলো মেটাল প্লেট, এই প্লেটটাকে বলা হবে ক্যাথোড, এই যে এই সার্কিটের কানেকশন অনুযায়ী এটাকে বলা হবে ক্যাথোড, আর কিউকে বলা হবে অ্যানোড। তো এই অবস্থায় এখানে আমি যতই ভোল্টেজ দেই না কেন বা ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করি না কেন, এই অ্যামিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ হলো পি এবং কিউ এটা ডিসকানেক্টেড, কাজে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু আইনস্টাইন লাইট বিম, এই লাইট বিমটা হলো যে এটা এর ফ্রিকোয়েন্সিটা হাই হতে হবে, হাই ফ্রিকোয়েন্সি, আল্ট্রাভায়োলেট রে হতে পারে, এক্স রে হতে পারে। এর বিম অফ লাইট এই প্লেটের উপর উনি ইনসিডেন্ট করলেন। ইনসিডেন্ট করার পর এই লাইট থেকে কিছু পরিমাণ এনার্জি, আমরা জানি যে মেটালের মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন এই এনার্জি অ্যাবজর্ব করবে, কিছুটা অ্যাবজর্ব করলে ইলেকট্রনগুলো এক্সাইটেড অবস্থায় পৌঁছে যাবে, এটা কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য, অর্থাৎ মুভ করার জন্য। তো এই অবস্থায় যদি এর মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে যে পরিমাণ ইলেকট্রন এই লাইট বিম থেকে এনার্জি অ্যাবজর্ব করলো, সেগুলোর মধ্যে একটা কাইনেটিক এনার্জি হবে এবং এই ক্যাথোড থেকে এটা অ্যানোডে বোম্বার্ড হবে। অ্যানোডে যদি বোম্বার্ড হয় তাহলে এখানে একটা সার্কিট কমপ্লিট হবে এবং এই অ্যামিটারে কারেন্ট ফ্লো হবে, এখানে একটা রিডিং দেবে, কারেন্ট ফ্লো হবে। তাহলে উনি দেখলেন যে যে লাইট বিম থেকে কারেন্ট পাওয়া যায়, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাই হলো আমাদের আজকে যে সোলার এনার্জির মূল বিষয়, বেসিক থিওরি। তো এখন আসি 19th century, a series of experiments revealed that electrons are emitted from a metal surface when light of sufficiently high frequency, ultraviolet falls upon it. This phenomenon is known as photoelectric effect. In photoelectric effect, light waves carry energy, and some of the energy absorbed by the metal may somehow concentrate on individual electrons and reappear as kinetic energy. Emitted electrons, এই যে emitted electrons, এটাকে বলা হবে ফটো ইলেকট্রনস। এক একটা ইলেকট্রনকে এক একটা ফটো ইলেকট্রন বলা হবে। Photoelectrons are gathered on the metal surface P and escape themselves. A potential B is to be applied to accelerate photoelectrons which can hit to the cathode. এখানে cathode হবে না, এটা অ্যানোড হবে। অ্যানোড, এই যে কিউ হলো অ্যানোড, এখানে বোম্বার্ড হবে, এটা ঠিক করে নিবা। and generate a current through the circuit. The photoelectric current is measured by the ammeter A. এখন এই ফটোইলেকট্রিক ইমিশন যে ক্যারেক্টারিস্টিক্স, এর থেকে আইনস্টাইনস কিছু কয়েকটা ল
দ্বারা এটা এক্সপ্লেইন করলেন, সেটা আইনস্টাইনস ল অফ ফটোইলেকট্রিক ইমিশন। এই ল গুলো কি? নাম্বার 1, for every metal there is a particular minimum frequency of the incident light below which there is no photoelectric emission whatever the intensity of the radiation. This phenomenon, this minimum frequency which can cause photoelectric emission is called the threshold frequency hν. এখন ফটোইলেকট্রিক ইমিশনের জন্য যে কোনো লাইটই কিন্তু কার্যকরী হবে না। যেমন যদি রেড লাইটের ফ্রিকোয়েন্সি খুব কম, এটা দ্বারা ফটোইলেকট্রিক ইফেক্ট খুব একটা ইফেক্টিভলি পাওয়া যাবে না। সাধারণত যে সমস্ত লাইটের ফ্রিকোয়েন্সি হাই, সেই সমস্ত লাইট এখানে ইউজ করা হয়। তাহলে দেখি যে ফ্রিকোয়েন্সিটা হবে, লাইট ফ্রিকোয়েন্সিটা হবে, এর একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তবে ফটোইলেকট্রিক ইফেক্ট হবে। এই মিনিমাম ফ্রিকোয়েন্সি hν, এটাকে বলা হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এদিকে যদি কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন আর এইদিকে যদি ফ্রিকোয়েন্সি অফ দা ইনসিডেন্ট ফোটন দেওয়া হয়, তাহলে এটা হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবং ফ্রিকোয়েন্সি বাড়লে দেখা গেল যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিও বাড়তে থাকে। এটা হলো এই নাম্বার 1 এর ডেসক্রিপশন। A strong light beam yields more photoelectron than a weak one of the same frequency. এটা অর্থ যে কোন একটা নির্দিষ্ট বা পার্টিকুলার ইনসিডেন্ট লাইটের জন্য তার ফ্রিকোয়েন্সির জন্য, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির জন্য যদি ইন্টেন্সিটি বাড়ানো যায়, তাহলে ফটো ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। ফটো ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। যদিও ইন্টেন্সিটি বাড়াইলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে এনার্জি, এটা এভারেজ একটা এনার্জি থাকবে। অর্থাৎ ইন্টেন্সিটি বাড়াইলে একটা আলাদা বা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের এনার্জি বাড়বে না, বাট নাম্বার অফ ইলেকট্রনস, ইমিটেড ইলেকট্রনস এর সংখ্যা বেড়ে যাবে। ফলে ইন্টেন্সিটি যদি বাড়ানো যায়, লাইটের ইন্টেন্সিটি যদি বাড়ানো যায়, তাহলে দেখা যাবে এখানে কারেন্ট ফ্লো বেড়ে যাচ্ছে। On the other hand, the energy of an individual photoelectron, আমি অবশ্য বলে ফেলেছি, on the frequency higher the frequency of the incident light causes the higher energy of photoelectrons. এটা দ্বারা আমি কি দেখি, যে যদি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়, তাহলে যে কোনো ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের এনার্জি বাড়বে, বাট ইন্টেন্সিটি বাড়াইলে যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের এনার্জি বাড়বে না, বাট নাম্বার অফ ইলেকট্রন বেশি ইমিট হবে। এটাই এখানে বলা হইলো, আর এখানে বলা হলো ফ্রিকোয়েন্সি রিলেটেড ইস্যু। Photoelectron emission is an instantaneous process. The time lag, if any, between incidence of radiation and emission of electrons is never more than 3 into 10 to the power minus 9 second. কাজে মেটালের উপর যে লাইট ইনসিডেন্ট হলো, সেই ইনসিডেন্ট লাইট থেকে এনার্জি আগে কি করবে, কি ইলেকট্রনে কিছু অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পরেই ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি পাবে এবং সেটা ক্যাথোড থেকে ইমিট হয়ে অ্যানোডে চলে যাবে। এই যে দুইটা প্রসেস, এর মধ্যবর্তী টাইম গ্যাপটা হবে 3 into 10 to the power minus 9 সেকেন্ড এর মধ্যে। If the frequency of incident photon be new, then hν অর্থাৎ
এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন এইচ নিউ, এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে। কি একটা হবে ফাই নিউ, ফাই নট, এটা একটা এনার্জি, আর এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, এটাও একটা এনার্জি, কাইনেটিক এনার্জি। এখন এইটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ ইনসিডেন্ট, আমি আগেই বলেছি যে ইনসিডেন্ট ফোটনের থেকে কিছু পরিমাণ এনার্জি কি করবে, মেটাল প্লেটের যে ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করবে, তারপরে আর একটা এনার্জি ব্যয় হবে ওই ইলেকট্রন গুলো মুভ করার জন্য, কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য। তাহলে এইটাকে বলা হবে থ্রেশহোল্ড এনার্জি। Threshold energy phi naught is called the work function to excite the electron to pull out from the metal surface, and another part is spent to have the kinetic energy half mv square of the electron. তাহলে এই threshold energy is like that. মনে করো যে একজন মানুষের ক্ষুধা লেগেছে, ক্ষুধা যদি লাগে তা খেতে হবে, খেলে তার পরবর্তীতে সে কাজ করতে পারবে, মুভ করতে পারবে। তাহলে খাওয়ার পর সাথে সাথে তার যে খাদ্যের মধ্যে যে এনার্জি যাচ্ছে তার কিছু পরিমাণ এনার্জি তার শরীরের মধ্যে অ্যাবজর্ব হবে, কি করার জন্য, কাইনেটিক এনার্জি, অর্থাৎ চলাফেরা করার জন্য অ্যাবজর্ব করবে। তারপরে খাওয়ার পর সে একটা থ্রেশহোল্ড এনার্জি, এখানে যে থ্রেশহোল্ড এনার্জি ওই রকম মানুষের ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড এনার্জি অ্যাবজর্ব করে। তারপরে খাওয়ার পর কিছুক্ষণ পরে সে কাইনেটিক এনার্জি অর্থাৎ মুভ করতে পারবে। সো এটাকে আমরা তখন মানুষের ক্ষেত্রে যখন খাওয়ার পর যে শক্তি পায় সেটাকে থ্রেশহোল্ড এনার্জির সাথে আমরা কম্পেয়ার করতে পারি। সো দ্য ওয়ার্ক ফাংশন, এটাকে ওয়ার্ক ফাংশনও বলা হয়। Work function is equal to H nu naught is called the threshold energy at the threshold frequency mu naught. If an electron obtain a maximum velocity V max, then the maximum kinetic energy of an electron B, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি half mv V max square is equal to H nu minus মিউ ফাই নট এর পরিবর্তে আমরা লিখতে পারি এইচ নিউ নট, এটা থেকে আমরা এটা কমন নিলাম। দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মিউ নট মে বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট মেটালস, এবং এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বিভিন্ন মেটালের জন্য, যে আয়রনের জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি একটা হতে পারে, আবার কপারের জন্য আরেকটা হতে পারে। এখন আসি এক্সরে। এক্সরে সম্বন্ধে তোমরা অনেক লেখাপড়া করেছো, এক্সরে কি এটা ইন্টারমিডিয়েটে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এখানে আমি একটু সংক্ষেপে বলবো যে এক্সরেটা কি। আমরা এর আগে পড়লাম ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়, যে লাইটকে ইনসিডেন্ট করা হয়, আমরা পাই কি পার্টিকল অর্থাৎ ইলেকট্রন পাই, ইলেকট্রন মুভমেন্ট পাই। আর এক্সরের ক্ষেত্রে পার্টিকল ইনসিডেন্ট করা হয়, যেমন এই সার্কিটে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা, এটা একটা ক্যাথোড, এটা একটা কি হয় টাংস্টেন ফিলামেন্ট থাকে সাধারণত, এই একটা সার্কিট, এখানে যদি ভোল্টেজ দেওয়া হয় বা কারেন্ট ফ্লো করা হয়, একটা হিট হয়, হিট হলে পরে ক্যাথোড এটাকে অ্যাক্সেলারেট করা হয়, অ্যাক্সেলারেট করলে ইলেকট্রন গুলো এখানে বোম্বার্ড হয়, বোম্বার্ড হলে এখান থেকে লাইট বের হয়, সেটা হলো এক্সরে। তাহলে এক্সরে ইজ দ্য রিভার্স প্রসেস অফ ফটোইলেকট্রিক ইফেক্ট, আমরা বলতে পারি এক্সরে ইজ দ্য রিভার্স প্রসেস অফ ফটোইলেকট্রিক ইফেক্ট। এখন এক্সরে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। কেন? একটা হলো এক্সরে আর নট ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এক্সরে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ইফেক্টেড নয় বা ডিফ্লেক্ট হয় না। X-rays can ionize a gas when passing through it. যে কোনো গ্যাসকে, গ্যাস থেকে যদি আমরা আয়ন এবং ইলেকট্রন পেতে চাই, তাহলে এক্সরে যদি ইনসিডেন্ট করা যায়, সহজেই আমরা গ্যাসকে আয়নাইজ করতে পারি।
তারপরে এক্স-রে এফেক্ট ফটোইলেকট্রিক ইফেক্ট, সরি ফটোগ্রাফিক প্লেট, এক্স-রে ফটোগ্রাফিক প্লেটকে এফেক্ট করে। যেমন হাড় ভাঙলে ওরা এক্স-রে করলে একটা ফটোগ্রাফিক প্লেট, অর্থাৎ ফটোগ্রাফিক যে আছে কি হয় প্লেটই, ফটোগ্রাফিক প্লেটে ওটার একটা ইমেজ পাওয়া যায়। এক্স-রে আর হাইলি পেনেট্রেটিং রেস, এক্স-রে হলো এটা শক্তিশালী, পেনেট্রেটিং মানে কি ইম্পিঞ্চ, আঘাত করা, বা পেনেট্রেটিং কি বলবো, যে আঘাত করার মানে ঢুকে যায় আর কি। আর হাইলি পেনেট্রেটিং রেস, দে ক্যান পাস থ্রু ম্যানি সলিডস, উডস, ফ্লেশ, ইটিসি। এইখানে দে, আচ্ছা এটি বাদ দেই। ইট ক্যান নট পাস থ্রু বোন, এটা সলিডের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, উডের, তারপরে মাংসপেশির মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। বাট ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থের মধ্যে, অর্থাৎ বোনের মধ্যে এটা সাধারণত প্রবেশ করে না। এই জন্য আমাদের হাড়টার ভেঙে গেলে এক্স-রে করা হয়। এক্স-রে করলে তোমার মাংসের মধ্যে দিয়ে এক্স-রে প্রবেশ করে এবং ফটোগ্রাফিক প্লেটে একটা ইমেজ সৃষ্টি হয় যে হাড়টা কোথায় ভেঙে গেল। lead is perfectly opaque to x-rays. lead, এই জন্য যেখানে যে এক্স-রে মেশিন থাকে এখানে যারা অপারেট করে এরা দেখবা, বা এক্স-রে মেশিন যেখানে সেট করা হয় এর ওয়ালে লেড দ্বারা করা হয়, ওয়ালে লেড শিট বসানো হয় যে এক্স-রেটা অ্যাবজর্ব করে হয় যাতে বাইরে না যেতে পারে। এবং যারা এক্স-রে করে তারা সাধারণত দূরে থাকে, অর্থাৎ লেড একটা শিটের আড়ালে যদি থাকে তাহলে এক্স-রে ওই মানুষকে এফেক্ট করতে পারে না। আমরা জানি যে এক্স-রে এর মধ্যে যদি মানুষ বেশি দিন থাকে বা করে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। X-ray travel in straight lines with the velocity of light. X-ray velocity ওই লাইটের যে ভেলোসিটি, যেহেতু এক্স-রে ইজ ফোটন, এর ভেলোসিটি লাইটের ভেলোসিটি সমান। এক্স-রে ডিফ্রাকশন, এক্স-রে আর একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হলো এক্স-রে ডিফ্রাকশন। আমরা জানি যে মৌলিক পদার্থ, সলিড যে মৌলিক পদার্থ পেয়ে থাকি তা সাধারণত সলিড এবং ক্রিস্টাল আকৃতির হয়, ক্রিস্টাল পদার্থ। যেমন আয়রন কিন্তু আয়রনের মলিকুল কিন্তু একটা ক্রিস্টাল। তারপরে আমরা জানি লবণ, চিনি, ইট ইজ এ ক্রিস্টাল। ডায়মন্ড, এটা একটা ক্রিস্টাল। তো এই ক্রিস্টালের প্রকৃতি বা ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক জানার জন্য অনেক সময় এক্স-রে করা হয়। এক্স-রে করলে ওই যে ক্রিস্টালের শেপটা কিরকম, আমরা ক্রিস্টালের যে শেপ আছে আমরা জানি 14 প্রকার ক্রিস্টাল শেপ অফ 7 ক্যাটাগরিজ অফ 14 ব্রাভাইস ল্যাটিস। তোমরা এটা হয়তো শুনেছো, 14 ব্রাভাইস ল্যাটিস ইনটু 7 ক্যাটাগরিজ। এগুলা ক্রিস্টালের শেপটা জানার জন্য এক্স-রে ইউজ করা হয়। এখানে দেখো যে এটা 2 ডাইমেনশনাল যদিও, কিন্তু বাট ইট ইজ এ ক্রিস্টাল অফ 3 ডাইমেনশনাল শেপ। 3 ডাইমেনশনাল শেপে এটা হলো অ্যাটম বা মলিকুল গুলো ক্রিস্টালের মধ্যে থাকে এবং এগুলা যে এমন ভাবে অ্যারেঞ্জ থাকে এটাকে একটা প্লেন বলা চলে। আবার এই একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, আবার এটাও একটা প্লেন, এটাও একটা প্লেন। এই দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব যদি এ হয়, এই প্লেন এর মধ্যবর্তী দূরত্ব মনে করি এ। এখন এর মধ্যে যদি এক্স-রে, যেহেতু এক্স-রে ইজ হাইলি পেনেট্রেটিং রেস, এক্স-রে ইনসিডেন্ট করা হয়, তাহলে দেখি যে একটা এক্স-রে এখান থেকে রিফ্লেক্ট হয়ে এইদিকে চলে গেল। আবার এটা যদি সেকেন্ড প্লেনের কোনো অ্যাটম থেকে রিফ্লেক্ট হয় তাহলে এটা এইভাবে চলে গেল। তো এই দুইটা রের মধ্যে পাথ ডিফারেন্স কি হবে? পাথ ডিফারেন্স হবে যেহেতু এখান থেকে একটা পারপেন্ডিকুলার নেই আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার নেই, তাহলে
এই দুইটার মধ্যে যে পাথ ডিফারেন্স অর্থাৎ এই রেটা এই যে এইখান থেকে এই পরিমাণ ডিসটেন্স বেশি ট্রাভেল করবে, তো এটাই হবে পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স তাহলে এটাকে আমি বের করি যে এখান থেকে যদি নেই, এখান থেকে যদি পারপেন্ডিকুলার রাখি, এটা যদি থিটা হয় তাহলে এইটুকু কি, আর এইটুকু যদি এ হয় তাহলে এ সাইন থিটা। সিমিলারলি এইটুকু হলো এ সাইন থিটা, তাহলে টোটাল পাথ ডিফারেন্স কত, টোয়াইস সাইন থিটা। পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু টোয়াইস এ সাইন থিটা। এবং আমরা ইন্টারফারেন্স থেকে দেখি যে এর মধ্যে এই যে এর মধ্যে কিন্তু ইন্টারফারেন্স হবে কিভাবে, যদি পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয় তাহলে সেটার মধ্যে একটা ইন্টারফারেন্স হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর পাথ ডিফারেন্স যদি ল্যামডা না হয়, ল্যামডা বাই 2 বা অথবা এন এর মান যদি ডিফারেন্ট হয়, এন ইজ ইকুয়াল টু হাফ, তাহলে সেটাকে বলে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। বাট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা জানি পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এখানে এন ইজ ইকুয়াল টু 1 2 3 এগুলো আমরা বসিয়ে এবং থিটা যদি মেজার করি, এক্স এর মাধ্যমে এই থিটাকে মেজার করা হয়, তারপরে যে এক্স এর ওয়েভলেংথ আমরা জানি, তারপরে এন এর মান যদি আমরা বসাই তাহলে এর মান বের করতে পারি। অর্থাৎ এটা হলো কি, যে প্লেনের একটা ক্রিস্টালের ডিস্টেন্স অফ দ্য ক্রিস্টাল প্লেন, আচ্ছা ক্রিস্টাল প্লেনের ডিস্টেন্স আমরা বের করতে পারি। এটা হলো এক্স রে ডিফ্রাকশন। এখন আসি দ্য কম্পটন ইফেক্ট। শুনতে পাও ক্লিয়ার দ্য কম্পটন ইফেক্ট। এখন দেখি যে কম্পটন ইফেক্টটা কি। কম্পটন ইফেক্ট হলো, এই ফিগারটা আমি দেখি, এই একটা ইলেকট্রন অ্যাট রেস্ট, একটা ইলেকট্রন এখানে রেস্ট অবস্থায় আছে। তো এর মধ্যে যদি একটা এক্স রে ইনসিডেন্ট ফোটন, এক্স রে যদি এটাকে কোলাইড করে, বা তখন এই এক্স রের কিছু পরিমাণ এনার্জি এই ইলেকট্রন অ্যাবজর্ব করবে। ইলেকট্রন অ্যাবজর্ব করলে তাহলে কি হবে, সে কাইনেটিক এনার্জি পাবে। কাইনেটিক এনার্জির জন্য মনে করি এটা এক্স অ্যাক্সিস বরাবর থিটা অ্যাঙ্গেল করে এই ডিরেকশন বরাবর মুভ করলো। আবার ইনসিডেন্ট ফোটন এটার মধ্যে যখন কোলাইড করবে, কিছু পরিমাণ এনার্জি লস করার পর সেটা স্ক্যাটার হয়ে এই ডিরেকশন বরাবর মনে করি চলে গেল, যা এক্স এর সাথে ফাই অ্যাঙ্গেল করে। যেহেতু সে এনার্জি লস করবে তাই তার ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে, এখানে এই পথে চলে গেল, এই অ্যাঙ্গেলটা ফাই, এটা থিটা। এখন আসি, তো আচ্ছা এখানে ইনসিডেন্ট ফোটন যখন এটার সাথে কোলাইড করবে, সে কিছু পরিমাণ এনার্জি লস করবে। এনার্জি লস করা মানে কি, ফ্রিকোয়েন্সি কমে যাবে, এই যে ওইটার ফ্রিকোয়েন্সি কমে যাবে। ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে ওয়েভলেংথ বেড়ে যাবে। ওয়েভলেংথ বেড়ে গেলে যে স্ক্যাটার অর্থাৎ কলিশনের পরে যে এই ওয়েভটা স্ক্যাটার হয়ে যাবে, এর মধ্যে একটা ওয়েভলেংথ ডিফারেন্স হবে। অর্থাৎ wavelength difference between the incident and scattered photon is called Compton effect. Compton effect এবং এখন এই Compton effect অর্থাৎ চেঞ্জ ইন ওয়েভলেংথ আফটার কলিশন, এই যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল্টা ল্যামডা, এটা আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাবো। এই ইকুয়েশনের মাধ্যমে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অর্থাৎ কি পরিমাণ ওয়েভলেংথ চেঞ্জ হবে ইনসিডেন্ট ফোটনের এনার্জি লস হওয়ার জন্য।
তো আসি আমরা এখন বর্ণনা করি যে আচ্ছা, due to wave particle collision the incident photon loses some energy and lengthen its wavelength after collision. The change in wavelength due to loss of energy of the incident photon is known as Compton effect. Acha. Let us try to calculate the amount of change in wavelength from the conservation of energy. আমরা জানি লস ইন ফোটন এনার্জি, গেইন ইন ইলেকট্রন এনার্জি, অর্থাৎ ফোটন ইনসিডেন্ট ফোটন যে পরিমাণ এনার্জি লস করবে সেই পরিমাণ এনার্জি ইলেকট্রন গেইন করবে। তো সেখানে আমরা লিখতে পারি যে ইনসিডেন্ট এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন এনার্জি মাইনাস এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড ফোটন, এই দুইটার ডিফারেন্সটা হবে টি। টি ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। আমরা জানি রিলেটিভিস্টিক এনার্জি অফ এ পার্টিক্যাল, রিলেটিভিস্টিক এনার্জি, এই রিলেশনটা আমি থিওরি অফ রিলেটিভিটিতে পড়াইছি, এই রিলেশনটা থিওরি অফ রিলেটিভিটিতে পড়াইছি। এনার্জি ইজ দ্য, এটাকে রিলেটিভিস্টিক এনার্জি বলা হয়। এখন ফোটনের ক্ষেত্রে এটাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে, এটা পার্টিকেলের ক্ষেত্রেও আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, ফোটনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। এখন মনে করি ফোটনের ক্ষেত্রে রেস্ট মাস, ফোটনের রেস্ট মাস কি? ফোটনের রেস্ট মাস যদি জিরো হয় তাহলে এটা জিরো হয়ে যাবে। দ্যাট মিনস ই ইজ ইকুয়াল টু পিসি, পি স্কোয়ার সি স্কোয়ার, এটা যে ই হয়ে যাবে রুট ওভারের জন্য পিসি হয়ে যাবে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু পিসি। পিটা কি? মোমেন্টাম অফ দ্য ফোটন, এখানে মোমেন্টাম অফ দ্য ফোটন, যেহেতু আমরা ফোটনকে কনসিডার করতেছি, তাহলে পি ইজ ইকুয়াল টু ই বাই সি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ ডিভাইডেড বাই সি, মোমেন্টাম অফ এ ফোটন। তাহলে একটা ফোটনের মোমেন্টাম হবে এইচ নিউ বাই সি। তাহলে এই আমরা এখানে ই করতে পারি যে ইনসিডেন্ট এনার্জি এইচ নিউ, ফোটনের মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই সি। ডিউ টু কলিশন স্ক্যাটার্ড ফোটনের এনার্জি কমে যাবে, এই জন্য এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি কিন্তু সেম না, এটাকে এইচ নিউ দ্বারাই করব এবং এর মোমেন্টাম এইচ নিউ প্রাইম সি। আর এই ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু রেস্ট অবস্থায় ছিল, ইলেকট্রনের মোমেন্টাম জিরো ইনিশিয়ালি, আর এর আমরা জানি যে কি কয়, মাস্ক এনার্জি অ্যান্ড এনার্জিকে পার্টিকুলে ই করা যায়, কনভার্ট করা যায়। আইনস্টাইনস যে ফর্মুলা ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যখন কোনো বস্তু রেস্ট অবস্থায় থাকে তার রেস্ট মাস এনার্জি ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। তাহলে এই ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি ই নট সি স্কোয়ার, এটা যখন এখান থেকে ফোটন এনার্জি থেকে এনার্জি পাবে, তখন সেই পথে যখন চলে যাবে মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু পি এবং এনার্জি রিলেটিভিস্টিক এনার্জি, যেটা ওই যে একটু আগে যে ইকুয়েশনটা দেখাইলাম। তো এখন আমরা conservation of momentum due to collision according to the conservation of momentum, we can say initial momentum is equal to final momentum. এখন এই মোমেন্টাম আমরা দুইটা ডিরেকশনে নিতে পারি, একটা হলো এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন দেখি এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কত। এখানে দেখি যে এক্স অ্যাক্সিস বরাবর ইনসিডেন্ট মোমেন্টাম এইটা, আর ইলেকট্রন যেহেতু রেস্ট অবস্থায় আছে তাহলে এটার মোমেন্টাম জিরো, এবং আফটার কলিশনের মোমেন্টাম, যেহেতু এটা ফাই অ্যাঙ্গেল, এই মোমেন্টাম হবে এইটা ইন্টু কস ফাই, আর এটা হবে পি ইন্টু কস থিটা, এক্স অ্যাক্সিস বরাবর পি ইন্টু কস থিটা। আবার এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নেই তাহলে এটা কি, এইচ নিউ প্রাইম সি সাইন থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর এটার কম্পোনেন্ট হবে, আর এটার কম্পোনেন্ট হবে কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর পি সাইন থিটা, পি সাইন থিটা। তো প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইনিশিয়াল মোমেন্টাম এইটা প্লাস জিরো, তারপরে স্ক্যাটার্ড ফোটনের জন্য ইনিশিয়াল মোমেন্টাম
অ্যাক্সিস বরাবর এটা, এবং ইলেকট্রনের মোমেন্টাম হলো পি কস থিটা। এবং এই ইকুয়েশন থেকে আমরা সি দ্বারা যদি উভয়পক্ষে মাল্টিপ্লাই করি তাহলে পিসি কস থিটা এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস ফাই, এটা ইকুয়েশন 4, এটা আমরা এখানে রেখে দেই। মোমেন্টাম অ্যালং ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন বরাবর বিফোর কলিশন ওয়াই ডিরেকশন বরাবর কোনো মোমেন্টাম নাই, এটা ছিল সে যেটা এক্স অ্যাক্সিস বরাবর। বাট আফটার কলিশন ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম কি হবে, পি এইচ নিউ প্রাইম সি ইন্টু সাইন থিটা, আর এটা হবে পি সাইন ফাই, সাইন ফাই, পি এইচ নিউ সি সাইন ফাই, আর এদিকে হবে পি সাইন থিটা। তো এক্স অ্যাক্সিস বরাবর যে মোমেন্টাম হবে লেফট সাইডে 0, রাইট সাইডে এটা। এখানে এখানে মাইনাস চিহ্ন কেন আসলো? মাইনাস চিহ্ন হলো যে এখানে এটার ডিরেকশনটা হবে পজিটিভ ওয়াই ডিরেকশন, আর এটা হলো আর এইটার ডিরেকশনটা হবে নেগেটিভ ওয়াই ডিরেকশন, নেগেটিভ অ্যাক্সিস ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ ডিরেকশনে। তো সেই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন আসলো, এবং এখান থেকে আমরা লিখতে পারি এই ইকুয়েশন পিসি সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ নিউ প্রাইম সাইন ফাই। এখন 4 নাম্বার এবং 5 নাম্বারকে আমরা স্কয়ার করব এবং যোগ করব। স্কোয়ারিং both sides of equation 4 and 5 and adding them, we have p square c square h nu square minus twice h nu into h nu prime cos phi plus h nu prime square। এখানে p square c square, এখানে sin square theta plus cos square theta ছিল, সেটার মান 1, এবং এই ক্ষেত্রেও তোমার সাইন স্কোয়ার ফাই বা কজ স্কোয়ার ফাই অথবা সাইন স্কোয়ার থিটা বা কজ স্কোয়ার থিটা যেটা আসে না কেন ক্যালকুলেশন করে ওটা 1 আসে। the total energy of the particle, আমরা পার্টিকুলের টোটাল এনার্জি আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য আইনস্টাইনস ল, E is equal to mc স্কয়ার। এই E is equal to mc স্কয়ার আবার দুইটা ভাগ আছে, একটা হলো রেস্ট এনার্জি, এবং পার্টিকলটা যদি কাইনেটিক এনার্জি থাকে তাহলে কাইনেটিক এনার্জি, আর রেস্ট অবস্থায় থাকলে তার এনার্জি এটা। সো রিলেটিভিস্টিক এনার্জি অফ এ পার্টিকল, পার্টিকলের ক্ষেত্রে যদি আমরা এটা ইউজ করি তাহলে এটা কি স্কয়ার করব, এটা কি স্কয়ার করে এটা কি ইকুয়েট করব, ইকুয়েট করার পর আমরা পাই পি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু টি স্কয়ার টুয়াইস এম নট সি স্কয়ার। এখানে আবার এই ইকুয়েশনে টি এর মানটা বসাবো। টি এর মানটা কি 2 নাম্বার ইকুয়েশনে ছিল, টি ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম ইজ ইকুয়াল টু টি। এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাই পি স্কয়ার সি স্কয়ার এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম, এইটা পাই। এবং এখান থেকে আমরা এটাকে ফর্মুলায় ভাঙাইলে এটা পি স্কয়ার সি স্কয়ার এটা পাই। পেলে আমরা দেখি যে এখানে পি স্কয়ার সি স্কয়ার এই মান, আবার এখানে পি স্কয়ার সি স্কয়ার এই মানটা রয়ে গেল, এটা 6 আর 9। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েট করি, ইকুয়েট করে লেফট হ্যান্ড সাইডে এটা পাবো, রাইট হ্যান্ড সাইডে এটা, এবং এটাকে রিঅ্যারেঞ্জ করব নিউ বাই সি, নিউ প্রাইম বাই সি, এটাকে এইভাবে রিঅ্যারেঞ্জ করে এভাবে নিয়ে আসবো। এবং এটা আমরা জানি নিউ বাই সি ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটার পরিবর্তে লিখবো 1 বাই ল্যামডা প্রাইম, আর এখানে 1 বাই ল্যামডা প্রাইম, এটা এভাবে রয়ে গেল। এবং এটাকে আমরা ই করে রিঅ্যারেঞ্জ করে অর্থাৎ ক্যালকুলেট করে আমরা এই ইকুয়েশন থেকে পাই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা ল্যামডা
চেঞ্জ অফ ওয়েভলেন্থ, এটাকে এই ডান সাইডে নিয়ে আসবো, এই যে এম নট সি 1 মাইনাস কস ফাই। তাহলে দেয়ারফর চেঞ্জ ইন ওয়েভলেন্থ change in wavelength H by m naught c is equal to 1 by cos phi is known as Compton effect. থিটার মান যদি 90 বসাই তাহলে এই কোশ্চেন থেকে আমরা পাই cos 90 এর মান 0, A is equal to m naught c। এটাকে বলা হবে কম্পটন ওয়েভলেংথ অফ দ্য স্ক্যাটারিং পার্টিকল। কেন কম্পটন ওয়েভলেংথ? আমরা দেখি বাম সাইডে আছে কি ওয়েভলেংথ, ইট ইজ এ ডাইমেনশন লেংথ, আর এইটার ডাইমেনশন আমরা ক্যালকুলেট করি h বাই m নট c। h এর ডাইমেনশন হলো জুল সেকেন্ড, মাস হলো কেজি, আর ভেলোসিটি হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এটাকে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা এটা পাই মিটার। তাহলে দিস ইজ দ্য লেংথ, মেজারমেন্ট ইজ দ্য লেংথ। যেহেতু বাম সাইডে ল্যামডা আছে তাহলে আমরা বলতে পারি এটা ওয়েভলেংথ, এবং এটাকে যখন থিটার মান 90 তখন এটাকে বলা হবে কম্পটন ওয়েভলেংথ অফ দ্য স্ক্যাটারিং পার্টিকল। when phi is equal to 180 degree, then ওই ইকুয়েশনে যদি phi এর মান 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মান হলো -1, মাইনাস মাইনাস প্লাস হবে twice h m naught c, which is the greatest change in energy, greatest change in energy। ফোটন অ্যান্ড গ্র্যাভিটি, এটা পড়াইলে চ্যাপ্টার শেষ হবে। ফোটন অ্যান্ড গ্র্যাভিটি, এখানে এটার ফোটন অ্যান্ড গ্র্যাভিটি এইটা সেকশনের কোশ্চেনটাও হতে পারে। কোশ্চেনটা হলো যে হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল রেড শিফট, find the relative change in frequency for gravitational redshift, using this relation explain the phenomenon of black hole। তাহলে এখানে বলা হবে কোশ্চেনটা কি গ্র্যাভিটেশনাল রেডশিফট। আমরা এখন বুঝতে চেষ্টা করি হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল রেডশিফট, এবং সেখান থেকে এই এক্সপ্রেশনটা বের করতে হবে, এবং এই এক্সপ্রেশন থেকে আমরা যে ব্ল্যাক হোল সম্বন্ধে এত কিছু জানি, এত কিছু শুনেছি, তাহলে ব্ল্যাক হোলটা আসলে কি, কিভাবে একটা ব্ল্যাক হোল উৎপন্ন হতে পারে, অথবা কোন কোন স্টারকে ব্ল্যাক হোল বলা হবে আমরা এখানে ডিসকাস করব। সো হোয়াট ইজ ব্ল্যাক হোল, এই ইকুয়েশন থেকে আমরা এটা এক্সপ্লেইন করব। সো প্রথমে আসি গ্র্যাভিটেশনাল রেডশিফট। রেডশিফট বলতে কি বোঝায়? তো আমরা যে লাইটের বর্ণগুলো আমরা দেখি, যে ভিজিবল লাইট আমরা যে দেখতে পাই, এর মধ্যে ভিজিবল লাইট, যেমন রংধনুর মধ্যে আমরা যে ভিজিবল লাইট গুলো দেখতে পাই, এর মধ্যে সবচেয়ে লো এনার্জি যে লাইট সেটা হলো রেড, অর্থাৎ রেডের ওয়েভলেংথ, রেড লাইটের ওয়েভলেংথ সবচেয়ে বেশি। এখন মনে করি যে আল্ট্রাভায়োলেট রে আমরা জানি যে কোনো একটা রে যদি এনার্জি লস করে তাহলে এর ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, অর্থাৎ ওয়েভলেংথ বাড়তে থাকবে। তাহলে আল্ট্রাভায়োলেট রে, মনে করো ফর এক্সাম্পল আল্ট্রাভায়োলেট রে কোনো কারণে এনার্জি হারাইতে থাকে, তাহলে এটার কি হবে, ওয়েভলেংথ বাড়তে থাকবে, অর্থাৎ রেড লাইটের দিকে সে চলে যাবে, সেটাকেই বলা হবে রেড শিফট। এবং মহাকাশে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য এই রেড শিফট, এই ফেনোমেননটা ঘটে থাকে, এই জন্য এটাকে বলা হবে গ্র্যাভিটেশনাল রেড শিফট। এটা এখন আসি আমি ডিটেলসে, যে গ্র্যাভিটেশনাল energy of a beam of light can be affected by gravitational field
if a ray of light comes with traveling from a free space to the space of gravitational field, it will lose its energy with decreasing its frequency. A light wave decreases its frequency. It means the light wave increases its wavelength. Hence, the measured wavelength will be shifted towards the red end, which is known as gravitational redshift. এখন আমরা ম্যাথমেটিক্যালি একটু দেখি যে গ্র্যাভিটেশনাল রেডশিফট এবং ব্ল্যাক হোল একটু এক্সপ্লেইন করব। Although a photon has no rest mass, ফোটনের যদিও কোনো রেস্ট মাস নাই, তাহলে রিলেটিভিস্টিক এনার্জি এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, E is equal to root over m naught square c to the power 4 plus p square c square. E is equal to h নিয়ে আমরা একটা বসাবো, যেহেতু ফোটন হ্যাজ নো রেস্ট মাস, তার মানে এই টার্মটা হবে 0, অর্থাৎ এই ইকুয়েশন থেকে h নিউ is equal to pc or p is equal to h নিউ c। এটা আমি আগেও দেখাইছি যে ইফেক্টিভ মোমেন্টাম অফ এ ফোটন আগের ক্লাস আগের সেকশনেও দেখানো হয়েছে। Since a photon has the velocity c, we have, এখন মোমেন্টাম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, mc, অর্থাৎ মাস ইনটু ভেলোসিটি, এবং p ইজ ইকুয়াল টু আমরা এটা দেখেছি। তো এখান থেকে আমরা m ইজ ইকুয়াল টু h নিউ বাই c স্কয়ার, এইটা হলো ইফেক্টিভ মাস অফ এ ফোটন। ইফেক্টিভ মাস অফ এ ফোটন, ওয়েভ পার্টিকল ডুয়ালিটি, যদি আমরা ই করি যে যদিও ফোটন একটা ওয়েভ এবং এর ইফেক্টিভ একটা মাস আসে এই ক্যালকুলেশন থেকে, এই ইফেক্টিভ মাস। এখন আমরা আসি যে ফোটনের মাস যদি এটা হয়, এখন আমরা যে ই জানি, ফর্মুলা জানি যে পটেনশিয়াল সে মনে করি, let us consider a photon coming from the space has been reached in the gravitational field of a star of mass m and radius r. মনে করি যে একটা ফোটন স্পেস থেকে বা লাইট বা ফোটন স্পেস থেকে আসলো, আসার পর ওটা এমন একটা স্টারের গ্র্যাভিটেশনাল ফিল্ডে পৌঁছালো যে স্টারের মাস হলো m and রেডিয়াস r। তাহলে পটেনশিয়াল এনার্জি আমরা কি এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি কি, নিউটনস গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আমরা পটেনশিয়াল এটা পাই, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল নিউটনস ল থেকে gm/r, gm/r। তো মাইনাস সাইন ডিউ টু দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড দেন উই ফাইন্ড, এখানে মাইনাস সাইনটা হলো যে যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, এই জন্য অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এখানে একটা মাইনাস চিহ্ন আসে। তো এখানে এম ওটা কি যে আমরা পেয়েছি যে ইসের একটা ফোটনের যে ইফেক্টিভ মাস সেটা হলো h নিউ বাই c স্কয়ার, একটু আগে আমরা দেখাইছি। এটাকে যদি আমরা বসিয়ে দেই, since the quantum energy of a photon is h nu, then the total energy of the photon of a gravitational field is, এখন একটা ফোটন যখন ইনিশিয়ালি গ্র্যাভিটেশনাল ফিল্ডে প্রবেশ করার আগে তার এনার্জিটা থাকবে এরকম। এখন গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য তার কিছু পরিমাণ এনার্জি কমে যাবে, এই এনার্জিটা কমে যাবে, কমলে পরে gmh নিউ, ওটা তাহলে ইনিশিয়াল এনার্জিতে একটা মাইনাস হয়ে যাবে, এবং এটা যদি আমি h নিউ কমন নেই 1 - gm rc স্কয়ার,
তো এখন আসি এবং এখানে এইচ নিউ প্রাইম, এখন যখন ওই ফোটনটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে প্রবেশ করে, একটা হাইলি ডেন্সিভ স্টারের গ্র্যাভিটেশনাল ফিল্ডে প্রবেশ করে, তখন তার এনার্জিটা মনে করি এইচ নিউ প্রাইম। তখন কিন্তু এই যে এনার্জি নিয়ে আসছিল গ্র্যাভিটেশনাল ফিল্ডে প্রবেশ করার পর তার কিছু এনার্জি হারালে পরে ওই অবস্থায় যে এনার্জি সেটা এইচ নিউ প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা, এবং এখান থেকে আমরা লিখতে পারি নিউ প্রাইম বাই নিউ ইজ ইকুয়াল টু 1/gm/c², অর এটাকে রিঅ্যারেঞ্জ করব, এটাকে আমি বাম সাইডে নিয়ে যাবো, এটা ডান সাইডে আনলে পরে ইকুয়েশনটা আসে এইরকম, অর ডেল্টা নিউ ডিফারেন্স অফ দ্য ফ্রিকোয়েন্সি delta nu is equal to bgm/c². This phenomenon is called gravitational redshift of photons. Therefore, if a photon travels through a gravitational field of a star, it loses its energy. তাহলে একটা ফোটন যদি কোনো একটা স্টারের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে দিয়ে যায় তাহলে সেটা এনার্জি লস করবে। তো এইখান থেকে আমরা আসি হোয়াট ইজ ব্ল্যাক হোল। আমরা বলি যে স্পেসে অনেক ব্ল্যাক হোল আছে, অনেক ব্ল্যাক হোল। আসলে ব্ল্যাক হোলগুলো আসলে কি? ব্ল্যাক হোল হলো, এখন এই ইকুয়েশনটা আমরা ধরি, এই ইকুয়েশনটা যদি কোনো স্টারের, দেখো এটা কি হবে, এম এর মান যত বাড়বে এটার মান, অর্থাৎ ফর এ পার্টিকুলার রেডিয়াস, সি তো একটা কনস্ট্যান্ট, জিটা একটা কনস্ট্যান্ট, ফর এ পার্টিকুলার রেডিয়াস এম এর মান যদি বাড়ে, অর্থাৎ এম এর মান বাড়া মানে কি, কোনো একটা স্টারের ডেনসিটি যদি বাড়ে তাহলে এই কোয়ান্টিটির মান বাড়বে, এবং এই কোয়ান্টিটির মান যদি এমন হয় সে gm/c² ইজ ইকুয়াল টু 1 অর গ্রেটার দ্যান 1 যদি হয়, এখন ইকুয়াল টু 1ই ধরি, ইকুয়াল টু 1 ধরলে এটার মান কি হবে 0, অর্থাৎ কোনো ধরনের রেডিয়েশন ওই ফিল্ডে থেকে কোনো ধরনের রেডিয়েশন হবে না, বা কোনো ধরনের ফোটন এনার্জি বের হবে না। তাহলে এইখান থেকে আমরা জানি, আর is greater than 1 হলে তো মাইনাসই হয়ে যাবে। So then from equation 16 we observe that no photon can escape from the gravitational field of such a star. তাহলে এই ধরনের স্টার থেকে কোনো ধরনের ফোটন বেরই হতে পারে না, গ্র্যাভিটেশনাল ফিল্ড এত বেশি। গ্র্যাভিটেশনাল ফিল্ড কেন বেশি হয়? এম এর মান, মাসের মান বেশি, মাস বেশি মানে ডেনসিটি বেশি। A star of this kind cannot radiate because radiation from it cannot be escaped. তাহলে এই ধরনের ইসে থেকে, স্টার থেকে রেডিয়েশন বেরি হতে পারে না, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এত বেশি যে even light entering inside the gravitational field from the outside space be absorbed. এখন স্পেসে, আউটসাইড স্পেস থেকে যদি কোনো আলোক রশ্মি ওই গ্র্যাভিটেশনাল ফিল্ডে প্রবেশ করে সেটাও অ্যাবজর্ব করে নেবে। This type of invisible stars exist in the universe are called black hole. Typical stellar black hole density may be 10 to the power 13 gram per centimeter cube থেকে 10 to the power 16 গ্রাম পার সেন্টিমিটার হয়ে থাকে। অর্থাৎ একটা ব্ল্যাক হোলের স্টারের যে ডেনসিটি 10 to the power -13 থেকে 10 to the power -16 গ্রাম পার সিসি
হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি যে একটা ব্ল্যাক হোল এর ডেনসিটি কত বেশি এবং কেন এটা লাইটকে পর্যন্ত আকৃষ্ট করে। তো আমরা জানি যে আমরা যে পৃথিবীতে বাস করি এর এভারেজ ডেনসিটি ইজ ইকুয়াল টু 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 5 গ্রাম পার সেন্টিমিটার কিউবের জন্য যে ডেনসিটি, এর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, 4 তলা থেকে একজন মানুষ পড়ে গেলে মরে যায়। তাহলে যে সমস্ত স্টারের ডেনসিটি এত বেশি, এর গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হতে পারে, স্ট্রেংথ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হতে পারে। এবং এগুলা ব্ল্যাক হোল এটা জাস্ট এখান থেকে কোনো লাইট ইমেটও হয় না এবং বাইরে থেকে লাইট গেলেও সে অ্যাবজর্ব করে নেয়, এই জন্য এটা ব্ল্যাক দেখা যায়। এবং স্পেসে এটা এই ধরনের অনেক স্টার দেখা যায় যেটাকে আমরা ব্ল্যাক হোল বলি। এখানে ব্ল্যাক হোলের কয়েকটা ছবি দেওয়া আছে। এই একটা ব্ল্যাক হোল, এই একটা ব্ল্যাক হোল, এই একটা ব্ল্যাক হোল, এই একটা ব্ল্যাক হোল ইমেজ দেওয়া আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে তোমরা এক্সাম্পল গুলো দেখবা, এক্সাম্পল গুলো সহজ করে দেওয়া আছে, এগুলা দেখে নিবা। খোদা হাফেজ, এই চ্যাপ্টার শেষ। আমি তোমাদের এই ভিডিওটা পাঠিয়ে দেব এবং এই নোটটাও পাঠিয়ে দেব বরাবরের মতো, এবং এখান থেকে কি কোশ্চেন হতে পারে সেটাও আমরা পাঠিয়ে দেব।